আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হওয়া ফলপ্রসূ এই বৈঠক দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাবে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শনিবার সকাল 9:30টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন সার্জিও গোর। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, বাংলাদেশের কৃষি, শিল্প ও আইটি সেক্টরে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। আইটি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে আমরা উদ্যোগ নেব। বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। বিনিয়োগের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবে বলেও জানান সার্জিও গোর। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইসারির ইতিবাচক সংশোধন করেছে। এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। আগামী সপ্তাহে বিনিয়োগের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্কের অগ্রাধিকারগুলো বুঝতে 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গোর। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন সার্জিও গোর। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। আয়নাঘর খ্যাত র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। সকাল 11টায় রাজধানীর উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে অবস্থিত এই বন্দিশালা র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TFI সেল পরিদর্শন বিচারকদের সঙ্গে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশনের সদস্যরা, আসামি পক্ষের আইনজীবী এবং গুম নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরাও ছিলেন। চিফ প্রসিকিউটর বলেন, আয়নাঘর কোনো কাল্পনিক বিষয় নয়, এটি বাস্তব। এর ভয়াবহ চিত্রই প্রমাণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার কতটা স্বৈরাচারী ছিল। আর আন্তর্জাতিক মান বজায় রেখেই ট্রাইব্যুনালের বিচার কাজ চলছে বলেও এই সময় নিশ্চিত করেন তিনি। এদিকে এই বন্দিশালাকে আয়নাঘর বলতে নারাজ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। সেই কেন তাকে গ্রেফতার করা হলো সেই বিষয়টি তার পরিবারকে অবহিত করতে হয়। এই আয়নাঘর নামীয় জায়গায় যাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর বেআইনিভাবে আটক করে বন্দি করে রাখা হয়েছে, তাদের বেলায় যেমন আমাদের সংবিধানের আর্টিকেল 33 লঙ্ঘন হয়েছে, তেমনিভাবে সেকশন 61 এবং 167 এর CRPCর একটা গুরুতর ভায়োলেশন কিন্তু তাদের হয়েছে। এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে একটি মহল গণতন্ত্রের চর্চা না করে রাজপথে নানা চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেসক্লাবে আমরা বিএনপি, পরিবার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের গণতন্ত্রের ধারাকে রুখে দিতে নির্বাচন বানচালের চেষ্টা করা হয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনে ফটো জার্নালিস্টের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। পরে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের ফটো জার্নালিস্টের তোলা ছবি পরিদর্শন করা হয়। পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে
নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোনো কারণ নাই। তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, একথা মনে করার কিন্তু কোনো কারণ নাই। একথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি। যেখানে জোটের দূরত্ব কমাতে উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি, সেখানে ক্ষমতার বাইরে থাকা জামায়াতের জোট ছাড়তে শুরু করেছে শরিক দলগুলো। নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন জোটে দেখা দিয়েছে ভাঙন। ঐক্যের কর্মসূচি থেকে দুটি দলের সরে দাঁড়ানোর ঘোষণা আর কমই ঘরনার নতুন ইসলামী রাজনৈতিক জোট গঠনের গুঞ্জনে ভাঙনের সুর 11 দলীয় জোটে। তবে ভবিষ্যতে সংকট মোকাবেলায় জোটের পথ চলার নতুন অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়েছেন শরিক দল ও বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জামায়াতের নেতৃত্বে 11 দলীয় ঐক্যে যখন ভাঙনের সুর, তখন নতুন সমীকরণ মেলাতে ব্যস্ত ক্ষমতাসীনরা। ইতোমধ্যে জামায়াত জোটের কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। অন্যদিকে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার কয়েকটি দলকে নিয়ে নতুন জোট গঠনের তৎপরতাও বাড়িয়েছে রাজনৈতিক কৌতূহল। গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সরকারে প্রতিনিধিত্ব না পাওয়া এবং দীর্ঘ সময় জোটের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক না হওয়ায় বেশিরভাগ শরিক দলের মধ্যে তৈরি হয় অসন্তোষ। তবে সেই দূরত্ব কমানোর বার্তা আসে গত 20 জুলাই। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক এবং নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সামনের দিনে সরকারকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে শরিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের বিকল্প দেখছে না বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের এই নেতা। পরিস্থিতিটা সামনে আরও জটিল হবে, আরও অনেকে সরকারকে ব্যর্থ করতে চান, এরকম ইঙ্গিত আমরা দেশের ভেতরে দেশের বাইরে থেকে আমরা শুনতে পাচ্ছি। ফলে একলা চলাটা খুবই বিপজ্জনক একটা পথ আর কি। 20 জুলাইয়ের এই শুভেচ্ছা বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, তার যে উষ্ণতা এবং তিনি যে দায়িত্ব নিয়ে যেভাবে তিনি কথা বলেছেন, তাতে মনে হলো যে সরকার যুগপথের শরীর রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনের যে চ্যালেঞ্জগুলো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, তারা ঐক্যবদ্ধভাবেই তারা আসলে এটাকে চলতে চান। পর্যায়ক্রমে রাজনৈতিক ও প্রশাসনে অন্তর্ভুক্তির মাধ্যমে জোটের শরিক দলগুলোর সঙ্গে সামনের দিনগুলোতেও একসঙ্গে পথ চলা আরও সুদৃঢ় হবে বলছে বিএনপি। একটা সম্মিলিত জোটের মাধ্যমে, সম্মিলিত ইচ্ছার মাধ্যমে বিএনপির নেতৃত্বে একটি জোট ক্ষমতায় এসছে। তো আরও সময় আছে সামনে, নিঃসন্দেহে সরকারে কোথায় কাকে কোন পর্যায়ে দেওয়া যায় এটাও তো একটা চিন্তা ভাবনার ব্যাপার। হ্যাঁ, কোন মানুষটা কোন পদের জন্য উপযুক্ত, কাকে কোন জায়গায় দিলে পরে তার স্ট্যাটাসের সাথে মিলবে, মর্যাদার সাথে মিলবে, এভাবে চিন্তা করেই সেটা দেওয়া হবে বা দিয়ে যাচ্ছে সরকার। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যখন ভাঙনের সুর, তখন জোটের শরিক দলগুলোর সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠক রাজনৈতিক মাঠে বিএনপি নেতৃত্বাধীন জোটকে আরও শক্তিশালী করবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের ভেতরে বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে। এ নিয়ে অভিযান চালাচ্ছে সিটিটিসি। এই বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। শাকিব, বোমা সদৃশ্য বস্তু উদ্ধার নিয়ে কি কোনো তথ্য আছে আপনার কাছে? ফারি, আসলে মিরপুর 10 নম্বর স্টেশনে বোমা সাদৃশ্য কিছু পাওয়া গেছে এমন একটি তথ্যের ভিত্তিতে বোম ডিসপোজাল ইউনিট তারা এসেছিল এবং তারা এখানে কাজ করেছে। কিছুক্ষণ আগে তাদের ইউনিট যে প্রধান তিনি চলে গিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে ক্ষতিকারক তেমন কিছু এখানে পাওয়া যায় না, অর্থাৎ বোমা যে বিষয়টি ছিল বা মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল তেমন কিছু আসলে এখানে পাওয়া যায়নি। তারা কাজ শেষ করেছেন, চলে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হয়তোবা পুলিশ কিছুক্ষণ পর কথা বলতে পারে, সেখানে আরও বিস্তারিত আসলে জানা যাবে ভিতরে কি ছিল, কেন তারা এখানে এসেছিলেন, কি কি পেলেন সেই বিষয়গুলো। তবে আমরা একটি সাউন্ড শুনেছি এখানে, সেই বিষয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম আসলে বোম ডিসপোজাল ইউনিট সেই বিষয়গুলো নিয়ে আসলে তেমন কিছুই আমাদেরকে জানাননি যে কিসের সাউন্ড ছিল, শুধু এটুকুই বলেছেন ক্ষতিকারক তেমন কিছু তারা সেখানে পাননি। আরেকটি বিষয়, মিরপুর 10 নম্বর স্টেশনের পাশাপাশি কিন্তু ফার্মগেট যে
মেট্রো স্টেশন রয়েছে সেখানেও বোম সাদৃশ্য একটি বস্তু রয়েছে এমন একটি ধারণা ছিল। সেখানেও বোম ডিসপোজাল ইউনিট যায় কাজ করে এবং তারা সেই বস্তাটি বের করার পরে জানিয়েছে যে আসলে সেখানে বোম সাদৃশ্য কিছু ছিল না, একটি বস্তা, সেখানে কাপড় বা কাগজ মুড়িয়ে রাখা হয়েছিল। যেহেতু বোম সাদৃশ্য কিছু পাওয়া গেছে এর কারণে কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে আসলে যে এখানে আসলে কি পাওয়া গিয়েছে। এবং যেহেতু বোম ডিসপোজাল ইউনিট কাজ করছিল, মিরপুর 10 নম্বর স্টেশনটি কিন্তু একেবারে বন্ধ রাখা হয়েছে, কোনো যাত্রী আসলে স্টেশনে উঠতে পারছেন না এবং এই স্টেশনে ট্রেনও কিন্তু থামছে না, স্টেশন বাদ দিয়ে ট্রেন চলাচল করছে। এবং যেহেতু এই স্টেশনটি বন্ধ রয়েছে অনেক মানুষ সেটি জানে না, যার ফলে অনেকেই তারা স্টেশনে ওঠার মানে স্টেশন মেট্রোতে ওঠার জন্য স্টেশনে আসছিলেন এবং যখন জানছেন যে স্টেশনটি বন্ধ বা কী কারণে বন্ধ তারপরে তারা এখান থেকে আসলে ফিরে যাচ্ছে। তবে মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করছিল যে মেট্রো স্টেশনে আসলে বোমা আছে কি না, বা সেই যেহেতু বোম ডিসপোজাল ইউনিট কাজ হচ্ছে মানুষের একটু আতঙ্ক নিয়েছিল এবং অনেকে বলেছেন যে সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেন কঠোরভাবে সব কিছুকে তারা মোকাবেলা করতে সক্ষম হয়। তো সব মিলিয়ে বলা চলে এই ছিল আমার কাছে মিরপুর 10 মেট্রো স্টেশন থেকে সর্বশেষ। সাকিব, আপনাকে ধন্যবাদ। এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটিতে গ্যাস সংকটের কবলে রাজধানী সহ পুরো দেশ। বাসাবাড়ি, ফিলিং স্টেশন, শিল্প কারখানা সবখানেই গ্যাসের সংকটে নাকাল মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি কমেছে আয়। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারা দিনেও প্রেশার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারাও। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান গ্রাহকরা। গ্যাস না থাকার কারণে আমরা অনেক সময় পেশেন্ট সাপ্লাই দিতে হয়, ওষুধ নিয়ে যাইতে হয়, কিন্তু আমরা ঠিক মতো মার্কেটে পৌঁছাতে পারছি না গ্যাসের কারণে। রাত 12টার সময় আসি, আবার সকালে আসি, গ্যাস নিতে গ্যাস নাই। আমাদের তো মেশিন অটো বন্ধ হয়ে যায় গাইডলাইনে গ্যাস না থাকলে। যেখানে মিটারের ক্যাপাসিটি থাকে হয়তো 15, সেখানে থাকে 2, 1। গ্যাস সংকটের বিষয়ে জানাতে রাজধানী মিরপুর টেকনিক্যাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, মিরপুরে গ্যাসের সংকট কেমন দেখছেন? ভুক্তভোগী মানুষ কি বলছে? ফারিয়া, আপনি কিছুক্ষণ আগেও যেমনটি বলেছিলেন যে গ্যাসে যে পর্যাপ্ত যে প্রেশার, সেই প্রেশারটি না থাকার কারণে কিন্তু যানবাহন চালক যারা রয়েছেন, বিশেষ করে সিএনজি সহ প্রাইভেট কার চালক যারা রয়েছেন, তারা কিন্তু পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। অর্থাৎ মিরপুরে আমি যেটি দেখেছি যে মিরপুর 10 এবং মিরপুর এই যে টেকনিক্যাল মোড়ে যে পূর্বাচল গ্যাস ফিলিং স্টেশনটি রয়েছে, এখানে কিন্তু কিছুটা গ্যাস এখান থেকে দেয়া যাচ্ছে। এবং আমরা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, যানবাহন চালকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে 80 থেকে 100 পর্যন্ত প্রেশার ওঠে, যেখানে স্বাভাবিক সরবরাহের সময় 200 পর্যন্ত প্রেশার থাকে, যে কারণে গ্যাস কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। অর্থাৎ পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তাদেরকে কিন্তু প্রতিদিনই এখানে আসতে হচ্ছে এবং দীর্ঘ সিরিয়াল ধরে তাদেরকে কিন্তু গ্যাস নিতে হচ্ছে। আশপাশের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, তেজগাঁ সহ অন্যান্য জায়গায় যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেখানে গ্যাস না থাকায়, তারা গ্যাস দিতে না পারায় কিন্তু সামান্য কয়েকটি ফিলিং স্টেশন গ্যাস দিচ্ছে। এই কারণে কিন্তু এই গ্যাস স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে এবং এখানকার যারা যানবাহন চালক, যারা বিশেষ করে যারা সিএনজি চালক রয়েছে, তারা 100 টাকা বা 120 টাকা এরকম গ্যাস নিয়ে তারা তাদের যে জীবিকা নির্বাহের জন্য কিন্তু তারা নেমেছেন এবং পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তারা পর্যাপ্ত ট্রিপ নিতে পারছেন না। তাদের যে জমা, সেই জমা দিয়ে তাদের যে টাকা আয় হয়, সেই আয়ে কিন্তু তাদের জীবন চলাচলে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং সরকারের পক্ষ থেকে আমরা যেটা জানি যে এনার্জি স্টেশনের যে ত্রুটি হয়েছে, এই ত্রুটির কারণে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে না এবং দেশের যে প্রাকৃতিক গ্যাস সাপ্লাইয়ার, সেখান থেকেও কিন্তু পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না, বিধায় কিন্তু এই গ্যাসের সংকটটা তৈরি হয়েছে। তবে কিছু যানবাহন চালক বলছেন যে সিএনজি অ্যাসোসিয়েশনের মালিক পক্ষ তারা তাদের কমিশন বাড়ানোর জন্য কৃত্রিমভাবে গ্যাসের সংকট তৈরি করেছে। ফারিয়া, এই ছিল আমার কাছে মিরপুর থেকে সর্বশেষ। স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানার কি অবস্থা, এছাড়া ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ কেমন দেখছেন? কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, জানতে পেরেছেন কিছু? বেশি এবং বছর জুড়ে কিন্তু এই শিল্প কারখানার
তারা গ্যাসের চাপ কম পান, গ্যাস কম পাওয়ার কারণে তাদের উৎপাদন ব্যাহত হয়। আর সম্প্রতি যেই ঘটনা এলএমজি টাওয়ারে ঘটেছে এর ফলে কিন্তু গ্যাসের কমে গেছে, তারা উৎপাদন ব্যাহত হওয়ার যেই সংখ্যা করেছিলেন তাই হচ্ছে। পাশাপাশি বাসাবাড়িতেও গ্যাসের চাপ নেই বললেই চলে। বাসাবাড়ির গৃহস্থলী যারা এই গ্যাস ব্যবহার করেন তারা যেমন সমস্যায় পড়েছেন, তেমনি কারখানার মালিকরাও পড়েছেন। আবার সিএনজি নিয়ে যারা রাস্তায় যানবাহন চালান তারাও সমস্যায় পড়েছেন। তাদের সমস্যার কারণে কিন্তু মানুষজনেরও সমস্যা বেড়েছে, কারণ রাস্তাঘাটে যদি পর্যাপ্ত সিএনজি নিয়ে তারা না চলতে পারেন তাহলে যাত্রীরাও সেভাবে সেবা পান না। তো এই অবস্থায় বিকেএমই প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম একটা কথা বলেছিলেন যে দুইটি ভাসমান টার্মিনালের পাশাপাশি সরকার কর্তৃক পরিচালিত একটি ভাসমান টার্মিনাল যদি যোগ করা হয় এবং এরকম দুর্যোগ সময়ে ওই ভাসমান টার্মিনাল যদি সহায়তা দেয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা বেশি দিন থাকে না এবং সমস্যা নাও পড়তে হতে পারে। এই আহ্বান জানিয়েছেন তিনি সরকারের প্রতি। এবং সাধারণ যারা মানুষ আছেন তারা বলছেন যে কয়েকদিন পরপর, কিছুদিন পরপরই যখন এরকম ঘটনা ঘটে তাহলে একটি বিকল্প উপায় বের করা উচিত। একই কথা বলছেন পরিবহন চালক, মালিক এবং যাত্রীরাও। এ অবস্থায় নারায়ণগঞ্জের শিল্প কারখানা মালিকগুলি যারা বলছেন যে, বিশেষ করে ডাইং কারখানা মালিকরা বলছেন যে উৎপাদন করতে গিয়ে হঠাৎ গ্যাস যখন থমকে যায় তখন তারা লোকসানের মুখোমুখি হন, কারণ তাদের যে কাপড় তৈরির। আপনাকে ধন্যবাদ। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।